আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা কিন্তু বেসিক্যালি আমাদের সকলকেই কনসার্ন করে, শুধু আমার ছাত্রছাত্রীদের নয়, আমাদের সকলকে। এটাকে অনেক সময় আমরা মনের অসুখও বলে থাকি, এটাকে আমরা বলে থাকি মন খারাপ লাগার অসুখ। সকালবেলায় ঘুম থেকে উঠে কিচ্ছু করতে ভালো লাগছে না, কলেজ যেতে ইচ্ছে করছে না, পড়তে বসতে ইচ্ছে করছে না, খিটখিটে লাগছে, একটুতেই মেজাজটা গরম হয়ে যাচ্ছে, কনসেন্ট্রেট করতে পারছি না, সামনেটা ভীষণ ধোঁয়া ধোঁয়া মনে হচ্ছে, ফিউচারটা খুব আনডিফাইন্ড মনে হচ্ছে, খালি মনে হচ্ছে যে আমি খুব একা, আমায় কেউ বোঝে না, একটা সেন্স অফ ইনসিকিউরিটি, একটা হীনমন্যতা, খালি মনে হচ্ছে যে সবাই আমার থেকে বেটার, আমার দ্বারা কিছু হবে না। এটা এখন এখন বলবো না, এখন বলাটা হয়তো ঠিক হবে না, এটা একটা খুব কমন সিনড্রোম। এবং এটা যে শুধু ছাত্রছাত্রীদের মানে সেই এজ গ্রুপটাকেই অ্যাফেক্ট করে যারা এখনো তাদের ফিউচারটাকে প্রপারলি ডিফাইন করতে পারেনি তা নয়। আমার মনে হয় এটা সবাইকেই কোনো না কোনোভাবে অ্যাফেক্ট করে এসেছে এতকাল, ভবিষ্যতেও করবে। তবু আজকে টার্গেট অডিয়েন্স হচ্ছে আমার ছাত্রছাত্রীরাই, যারা যারা এখনো চেষ্টা করছে জীবনটাকে বুঝে নেওয়ার, বা মোটামুটিভাবে একটা 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 দিশা তারা পাওয়ার চেষ্টা করছে, কোথাও একটা পৌঁছবার চেষ্টা করছে। তাদের মধ্যে অতিরিক্ত এই সমস্যাটা আজকাল দেখা যায়, কারণ পৃথিবী এখন ভীষণ কম্পিটিটিভ হয়ে গেছে, পৃথিবীর ডিমান্ড এখন ভয়ঙ্কর বেড়ে গেছে। এই র্যাট রেসের ভেতরে এই ধরনের ডিপ্রেশন সেট ইন করা বা এই ধরনের মানসিকতা একটা ডেভেলপ করাটা খুব স্বাভাবিকভাবেই সেটা কিন্তু হচ্ছে। এবং আজকে আমি যে কথা বলতে বসেছি, আমি কোনো ট্রেন্ড কাউন্সিলর নই, তবে আমি বিশ্বাস করি যে জীবন খুব বড় একজন শিক্ষক। আমিও এটার মধ্যে দিয়ে গেছি, যাই, অন্য অন্য কনটেক্সটে যাই, ভবিষ্যতেও হয়তো যাব। সেই এবং এবং এতগুলো বছর ধরে বহু মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করে তাদের কষ্টগুলো আমি ফিল করেছি, খানিকটা আইডেন্টিফাই করেছি তাদের সাথে। এবং সব কিছুর মধ্যে থেকে আমার যে এক্সপিরিয়েন্স বা এটাকে কমব্যাট করার যে প্রচেষ্টা, আমি কখনোই বলবো না যে সব পরিস্থিতিতে এটাকে কমব্যাট করা যায় খুব সহজে এবং কয়েকটা, ইটস ভেরি ইজি টু অ্যাডভাইস, ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট টু রিয়েলি মেক অ্যান অ্যাডভাইস অফ প্র্যাকটিক্যাল রিয়ালিটি। অনেক সময় দেখা যায় যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি যে কথাগুলো বলছি আমি নিজেই হয়তো অ্যাপ্লাই করতে পারবো না, কোনো কোনো সময় সিচুয়েশন এতটাই স্ট্রেসফুল হয়ে যায়, এতটাই আমাদের এগেনস্টে চলে যায় যে তখন অনেক কিছুই যেটা মুখে বলা যায় হয়তো অ্যাপ্লাই করা যায় না। কাজে আমি কোনো ইজি সলিউশন দিচ্ছি তাও বলছি না, কিন্তু আমার মনে হয় যে এই শেয়ারিংটা, অন্তত এই ফিলিংটা হওয়া যে এমনটা সবার হয়, এমনটা অনেকের হয়, এমনটা যিনি বলছেন তারও হয়েছে বা হয়, দ্যাট ইটসেলফ ইজ আ কনসোলেশন। এবং তাতে বোধহয় ওই ফিলিং অফ লোনলিনেসটা খানিকটা হলেও মিটিগেটেড হয়, খানিকটা হলেও সেটার ইন্টেন্সিটি কমে। তো আজকে সেটারই একটা ছোট্ট প্রচেষ্টা। এখন এই প্রেজেন্ট মোমেন্টে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি যে করোনার আফটার মাথ হিসেবে এটা হয়তো যখন খুলে যাচ্ছে ইনস্টিটিউশনগুলো, আবার জগতে যখন বেরোতে হচ্ছে ছেলে মেয়েদের, আবার সেই অফলাইন ক্লাসেস এক্সামস ফেস করতে হচ্ছে, অনেকের মধ্যেই একটা ভয়ঙ্কর প্যানিক সেট ইন করছে। আবার সেই ভয়, চিন্তা, ভাবনা সেগুলো ফিরে আসছে, অন্যভাবে ফিরে আসছে। একদিন হয়তো ছিল বোর্ডম, একদিন হয়তো ছিল
একটা অন্য ধরনের স্ট্রেস। এখন আবার হচ্ছে যে আমি পারবো তো পরীক্ষা দিতে, আমি পারবো তো প্রপার জায়গায় অ্যাডমিশন পেতে, আমি পারবো তো ক্যারিয়ার তৈরি করতে, চাকরি পাবো তো। এই ধরনের প্রবলেমসগুলো বারে বারে সামনে আসছে। একটা সমস্যা যখন জীবনে আসে তখন সেটাকে তো আমাদের ফেস করতে হবে এবং সেটার থেকে বেরোবার চেষ্টা অন্তত করতে হবে। আমরা পারবো কি পারবো না সেটা পরের ব্যাপার। তো কিভাবে আমরা নিজেদের একটু হলেও তৈরি করতে পারি বা কোনো একটা ভাবে নিজেদের একটু বেটার পজিশনে নিয়ে যেতে পারি, সেটা বলার আগে আগে ফ্যাক্টরসগুলো নিয়ে একটু কথা বলি যে কেন এটা এত বেশি হয় আমাদের সমাজে, সারা পৃথিবীরই, অন্য দেশে হয়তো আরো বেশি। কেন হয়? আমার মনে হয় প্রথম যে সমস্যা যেটা রয়েছে সেটা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ। এটা একটা ভয়ঙ্কর সমস্যা, চিরকালের সমস্যা, এখন হয়তো আরো বেড়েছে। পরিবারের মধ্যে কমিউনিকেশন গ্যাপ থাকছে। মা বাবা তারা অত্যন্ত ভালোবাসেন তাদের সন্তানকে, তারা ভীষণ কনসার্নড, তারা হয়তো সারাক্ষণ তার সাথে কথা বলছে এবং চেষ্টা করছে তাকে বেস্ট পসিবল গাইডেন্স দিতে। কিন্তু কোথাও গিয়ে সেই গ্যাপটা রয়ে যাচ্ছে, কোথাও গিয়ে মনে হচ্ছে যে মা আমাকে ঠিক ভালো বোঝে না, বাবা ভালো বোঝে না, তারা শুধু আমাকে পড়তে বলে, তারা শুধু ক্যারিয়ারের কথা বলে, তারা আশঙ্কাটা আমার বাড়িয়ে দেয়, আমার ইনসিকিউরিটি সেন্সটা বাড়িয়ে দেয়। এটা একটা প্রবলেম। রিল্যাক্স করানো দরকার এবং অন্যকে আমি রিল্যাক্স তখনই করাতে পারবো যখন আমি নিজে রিল্যাক্সড হব। আমি দোষ দিচ্ছি না, এখনকার যে পরিস্থিতি তাতে প্রত্যেকের ভেতরে একটা প্রচণ্ড চিন্তা ভাবনা কাজ করছে। তো ছেলে মেয়েদের নিয়ে যে চিন্তাটা, ভীষণ চিন্তা, এবং সেটা প্রচণ্ড একটা 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 পজিটিভ একটা ফিলিং থেকেই আসছে, ভালোবাসা থেকেই আসছে, অ্যাফেকশন থেকেই আসছে। কিন্তু তাদের প্রতিষ্ঠিত করবার এবং তাদের এই র্যাট রেসেতে একদম প্রথম সারিতে নিয়ে আসার যে ভয়ঙ্কর তীব্র যে ইচ্ছে, তো সেই ইচ্ছেটার থেকে প্রথম ইনসিকিউরিটি বা প্যানিকটা বোধহয় জেনারেটেড হচ্ছে বাবা মাদের মধ্যে, এবং সেটা খুব আস্তে আস্তে ট্রান্সমিটেড হচ্ছে ছেলে মেয়েদের মধ্যে। এটা আমি কখনোই বলবো না এক্সেপশনস নেই, আমি কখনোই কোনো জেনারেল স্টেটমেন্ট করছি না, এটা একটা ঘটনা যেটা ঘটছে কোনো কোনো ক্ষেত্রে। সমস্ত কিছুরই এক্সেপশন আছে এবং আমি বলবোই না যে প্রত্যেকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এটা একটা ঘটনা ঘটছে, বাবা মারা প্রচণ্ড একটা প্যানিক স্টেটে চলে যাচ্ছেন, তারা সবসময় কম্পেয়ার করছেন, তারা সবসময় আগের থেকে একটা একটা সেট আপ তৈরি করে নিচ্ছেন যে এরকম কিছু একটা হতে হবে বা এরকম একটা কিছু বানাতে হবে আমার ছেলেকে বা মেয়েকে। এবং সেটা, যেটা আমরা অনেক সময় বলি যে নিজেদের আনফুলফিল্ড ড্রিমসগুলো অনেক সময় তারা চাপিয়ে দিচ্ছেন। একটা প্রেশারের মধ্যে রয়েছে ছেলেটি বা মেয়েটি, কারণ তার সবসময় মনে হচ্ছে যে আইল হ্যাভ টু লিভ আপ টু দেয়ার এক্সপেকটেশনস। আমি অনেক সময় আমার ছাত্রছাত্রীদের বলি যে পড়তে বসার সময় বারবার নিজেকে বলো না আমাকে ফার্স্ট হতে হবে, আমাকে বেস্ট হতে হবে, আমাকে দেখিয়ে দিতে হবে সবাইকে। আমার মনে হয় না এটা খুব একটা হেল্প করে, কারণ যেটা তুমি ভালো না বেশে করবে সেটা কখনোই তোমার মধ্যে তুমি সেটাকে তুমি সেটাকে অ্যাবজর্ব করতে পারবে না। অ্যাবজর্ব করে লাভ নেই, সারফেস যে অ্যাবজর্পশন, তাতে কোনো লাভ নেই। আমার ভেন্সের মধ্যে জিনিসটাকে ঢোকাতে হবে, আমার জীবনের একটা অংশ করে ফেলতে হবে আমার আমার লেখাপড়াটাকে, আমার শিক্ষাটাকে। সেটার জন্যে প্রথমেই আমাকে নিজেকে কমফোর্টেবল ফিল করাতে হবে। কমফোর্টেবল ফিল করাবার প্রথম এবং প্রধান রিকোয়ারমেন্টই হচ্ছে একটা রিল্যাক্সড মাইন্ড। এটা ভীষণ দরকার, এবং রিল্যাক্সড মাইন্ড যদি হয় তবেই আমি ওই পার্টিকুলার ব্যাপারটাকে এনজয় করব। আর যদি আমি পড়াশোনাটাকে এনজয় করি
তবেই কিন্তু আমি সেটা সত্যি সত্যি ভেতর থেকে অ্যাবজর্ব করতে পারবো। ওই অ্যাবজর্ব করতে পারাটা ভীষণ দরকার। যদি পড়াশোনা করতে বসে প্রতি মুহূর্তে আমার ভেতরে একটা প্যানিক কাজ করে যে আমাকে একটা টার্গেট ডেটের মধ্যে অমুক অ্যাসাইনমেন্টটা শেষ করতে হবে এবং সেই অ্যাসাইনমেন্টটাতে আমাকে এত পাতা লিখতে হবে, আমার এতজন কম্পিটিটরকে আমাকে হারাতে হবে এবং তার জন্যে আমাকে এই 20টা কি 25টা আর্টিকেল তার থেকে আমাকে তুলতে হবে এবং তুলে আমাকে একটা ভয়ঙ্কর স্কলারলি কিছু দাঁড় করাতে হবে, তখন জিনিসটা বোঝার বা জিনিসটা এনজয় করার বা জিনিসটাকে সত্যি সত্যি নিজের লাইফের একটা অংশ করে নেওয়ার মতন কোনো মানসিক অবস্থা, সময়, সুযোগ কিছুই কিন্তু থাকছে না। তো একটা প্যানিক মোডে স্টুডেন্ট চলে আসছে এবং তার সঙ্গে আমার মনে হয় যে খানিকটা অ্যাডিশন হচ্ছে। পেছনে মা যখন এসে দাঁড়াচ্ছেন তিনি তখন বলে দিচ্ছেন পেছন থেকে, তোমায় কিন্তু এবারেতে ফার্স্ট হতেই হবে, তোমায় কিন্তু তোমার অ্যাসাইনমেন্টে যেন সবচেয়ে বেশি অ্যাক্লেমড হয়, লড়ে যাও, প্রাণপাত করো। তো ওই যে লড়ে যাওয়ার কথাটা যখন আসছে, তো লড়ে যাওয়াটার ভেতরেতে কিন্তু একটা কষ্ট, একটা ভয়, একটা অ্যাংজাইটি, এগুলো কিন্তু তার সঙ্গে মিশে যাচ্ছে এবং ওটা যখন চলছে বেশ কিছুক্ষণ ধরে, তারপরে আসছে ক্লান্তি, ফ্যাটিগ। এবং যদি সেই জিনিসটা জমা দেওয়ার পর বা সেই পরীক্ষাটা দেওয়ার পর ডিজায়ার্ড রেজাল্টস আমরা না পাই, তখন আসছে কমপ্লেক্স, একটা সেন্স অফ ইনফিরিয়রিটি এবং সেন্স অফ ইনফিরিয়রিটি থেকে কনফিডেন্স নিজের প্রতি হারিয়ে যাচ্ছে, ফেথ হারিয়ে যাচ্ছে, ডিসইলিউশনমেন্ট আসছে, ফ্রাস্ট্রেশন আসছে এবং মনে একটা স্টুডেন্ট ধরেই নিচ্ছে যে আমার দ্বারা কিছু হবে না। এটার জন্য শুধু বাবা মাকে কেন বলবো, আমরা সবাই রেসপন্সিবল। যারা স্কুলে কলেজে পড়ান, অনেক সময় দেখা যায় যে ক্লাসে ঢুকে তারা ছেলে মেয়েদের ভেতরেতে প্যানিক জেনারেট করেন। তারা নিজেদের অ্যাচিভমেন্টসের কথা অনেক সময় বলেন, খুব ভালো, তারা তো নমস্য ব্যক্তি, তারা অনেক কিছু জীবনে অ্যাচিভ করেছেন, কিন্তু সেই অ্যাচিভমেন্টগুলো যখন তারা বলছেন তার পাশে অনেক সময় একটা এরকম টিল্ট থাকে যে আমি যা পেরেছি সেটা পারার চেষ্টা করো না, পারবে না। আমি যেখানে রিচ করেছি এটার জন্যে যে মেহনত দিতে হবে তা কিন্তু তোমরা দিচ্ছ না। একটা নেগেটিভিটি দিয়েই কিন্তু ব্যাপারটা শুরু হয় যে তোমার দ্বারা হবে না, তুমি পারবে না, এখন দিনকাল খুব খারাপ, অমুক পরীক্ষাটা দিয়ে কোনো লাভ নেই, এখন এই চাকরি সহজে পাওয়া যায় না, এই পার্সেন্টেজে হায়ার এডুকেশনে যাওয়ার কোনো মানেই হয় না, জাস্ট বাড়িতে বসে থাকবে। বহু ছেলে মেয়ে আমার কাছে এসে এই কমপ্লেনটা করেছে বা এই দুঃখটা প্রকাশ করেছে যে কলেজে ক্লাস করার পরে মন খারাপ হয়ে গেছে। তো আমিও সত্যি খুব অবাক হয়ে যাই এটা ভেবে। আলটিমেটলি কে কি করতে পারবে বা আলটিমেটলি সে কোন ডেস্টিনেশনটা রিচ করবে, সেটা আমরা কেউই প্রেডিক্ট করতে পারি না, কারণ মানুষ তো ইভলভ করে। আর মানুষ যদি কোনো কিছু প্রচণ্ড ভালোবাসা নিয়ে, প্রচণ্ড এনজয় করে, খুব রিল্যাক্সড মাইন্ডে কোনো কিছু নিয়ে এগিয়ে যায়, আমার মনে হয় যে আলটিমেটলি সে কোথাও একটা পৌঁছয় যেটা খুব খুব একটা প্রোডাক্টিভ রোল তার লাইফে প্লে করে, তার সেই আলটিমেট অ্যাচিভমেন্টটা তাকে তাকে একটা ফুলফিলমেন্টের সেন্স তাকে দেয়, একটা কমপ্লিশনের সেন্স তাকে দেয়। তো আমাদের কাজ হচ্ছে একদম যেখানটা পিচ ডার্ক সেখান থেকেও খুঁজে একটা আলো নিয়ে এসে ওই ইয়াং যে একটা বাডিং যেটা পসিবিলিটি তার হাতে সেটা তুলে দেওয়া এবং তাকে এটাই বলা যে হবে, ঠিক হবে, কিছু না কিছু একটা হবে। ডিফাইন করার প্রয়োজনটা কি, ডেফিনিশন ব্যাপারটাই খুব ক্লস্ট্রোফোবিক। তুমি যেই না কিছু ডিফাইন করছো সঙ্গে সঙ্গে কিন্তু মাইন্ডটা একটা ন্যারো স্লটের মধ্যে আটকে যাচ্ছে। আমাদের এটা বলারই প্রয়োজন নেই যে তুমি কি হবে। আমার মনে হয় যে জীবন এখন এতটাই কমপ্লিকেটেড হয়ে গেছে যে আমাদের বোধহয়
প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তকে বাঁচা উচিত। একটা মানুষ যদি পার্টিকুলার একটা মুহূর্তের ওপরে কনসেন্ট্রেট করতে পারে, সেটাকে এনজয় করতে পারে, সেটাকে একদম 100% সেটাকে ইউটিলাইজ করতে পারে, তাহলে অনেকগুলো ইউটিলাইজড মুহূর্ত আলটিমেটলি কালমিনেট করে ইনটু আ সাকসেসফুল লাইফ। আর যদি একটা মানুষ নিজেকে একটা কথা বলে জীবনের শুরু থেকেই যে আমার আলটিমেট এইম হচ্ছে টু রিমেইন হ্যাপি, এই হ্যাপি কথাটা আমি একটু ক্লিয়ার করি। হ্যাপি মানে হ্যাঁ আজকে হতে পারে আমার বাড়িতে প্রচণ্ড আর্থিক কষ্ট, আমার বাড়িতে প্রচণ্ড অসুস্থ মানুষ আছে, আমার বাড়িতে অনেক রকমের পারিবারিক সমস্যা আছে, কিন্তু সব কিছুর বাদে আমার নিজের কিন্তু একটা ছোট্ট জায়গা এই পৃথিবীতে আছে। এইটুকু একটা ছোট্ট বিন্দু হলো একটা জায়গা আছে, আমার মনের ভেতরে একটা ছোট্ট জগতের অংশ আছে লুকোনো, এবং সেখানে আমি একটা ছোট্ট স্বর্গ তৈরি করতেই পারি। ওগুলো তো রইলই চতুর্দিকে এবং তার বম্বার্ডমেন্ট হতেই থাকবে, তাতে আমি টলেও যাব, পড়েও যাব, কেঁদেও ফেলবো, কষ্টও পাবো, আমার সুইসাইডালও লাগবে, ডিপ্রেসডও লাগবে, কিন্তু তার মাঝখানেও আমি ওই ছোট্ট জগৎটাকে চাইলে কিন্তু বাঁচিয়ে রাখতে পারি। এবং সেই ছোট্ট জগৎটাতে কি থাকবে? আমার কিছু ছোট্ট ছোট্ট ভালো লাগা, সেটা সেলাই করা হতে পারে, সেটা গান শোনা হতে পারে, সেটা একটা সিরিয়াল দেখা হতে পারে, সেটা গাছ পোতা হতে পারে, সেটা রান্না করা হতে পারে, সেটা কিছু বই পড়া হতে পারে, আবার সেটা পড়াশুনোও তো হতে পারে। পড়াশুনোটাকে আমরা ওই ভালো লাগার তালিকা থেকে সরিয়ে রেখে যদি শুধুই সেটাকে একটা প্র্যাকটিক্যাল নেসেসিটির জায়গায় বসিয়ে দিই, এবং যদি মনে করি যে ওটা প্রয়োজন রুজি রুটির জন্যে, ওটা প্রয়োজন নিজের জায়গাটা পৃথিবীতে তৈরি করে নেওয়ার জন্যে, কিন্তু আলাদা করে ওটাকে আমি ভালোবাসি না, বা সেটাকে দেখলেই আমার পেট গুড়গুড় করে, আমার ভয় করে, তাহলে জীবনে হ্যাপিনেস খুঁজে পাওয়া খুব মুশকিল। কারণ যেটাকে নিয়ে আমাকে ম্যাক্সিমাম টাইমটা কাটাতে হবে, সেটাকে তো আমাকে ভালোবাসতেই হবে, যেভাবেই হোক বাসতে হবে। শুধু ভালোবাসলে হবে না, সেটাতে আমায় কমফোর্টেবল ফিল করতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আই ফিল কমফোর্টেবল। ইফ আই ডোন্ট ফিল কমফোর্টেবল, দেন অবভিয়াসলি আই ক্যান নেভার এনজয় হোয়াট আই এম ডুইং। তাহলে রিল্যাক্সেশন, আমি এই মুহূর্তে পড়াশুনো করছি, আমি এই চ্যাপ্টারটা পড়ছি, কি আমি এই কবিতাটা পড়ছি, কি আমি এই লেকচারটা শুনছি, কি আমি এই আনসারটা রেডি করছি, সেটার ভেতরে যে ওই ক্রিয়েটিভ একটা একটা এলিমেন্ট আছে, একটা ডিসকভার করার জায়গা আছে, নতুন কিছুর সঙ্গে পরিচিত হওয়ার যে জায়গা আছে, সেটাকে খুঁজে বার করে এই মুহূর্তটা, এই সন্ধ্যেটা আমি সুন্দর করে কাটাই। এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার আবার জড়িয়ে যাচ্ছে। যিনি পড়াচ্ছেন তার একদিকে যেরকম কাজ মনের ভেতরে পজিটিভিটিটা জেনারেট করা, আমার মনে হয় তার সাথে, সবই আমার মনে হয়, কারণ আমি যেটা ফিল করেছি আমি শেয়ার করছি, তিনি কিভাবে পড়াচ্ছেন এটাও কিন্তু খুব জরুরি। ক্লাস করে আসার পরে বহু ছাত্রছাত্রীকে একটা প্যানিক মোডে যেতে আমি দেখেছি, এবং তারা একটা জিনিসই বলেছে এসে বারে বারে, যে উনি বড্ড কঠিন করে পড়ান, উনি এত কঠিন করে পড়ান যে ওনার লেভেলে না লিখলে উনি তো নম্বর দেবেন না, বা উনি যে ইন্টারপ্রিটেশনটা দিয়েছেন সেই ইন্টারপ্রিটেশনটা না লিখলে উনি তো নম্বর দেবেন না। উনি যে বইগুলো পড়তে বলেছেন সেইগুলো যদি আমি এক্ষুনি জোগাড় করে সেই আর্টিকেলগুলো, সেই বইগুলো না পড়ি, তাহলে কিন্তু উনি নম্বর দেবেন না। এরকমও শুনেছি এই পার্টিকুলার শব্দটা যদি আমি ব্যবহার করি তাহলে বলেছেন উনি নম্বর কেটে দেবেন। বা কি যে উনি পড়ালেন বুঝতে পারলাম না, খুব কঠিন করে, খুব ভীষণ বিরাট ওনার ডিগ্রি, উনি 3-4টে বিদেশি ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত আছেন, একদম মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল, খুব ভয় করছে, আমি বোধহয় পারবো না এই কোর্সটা কন্টিনিউ করতে। আমার এত বছরের অভিজ্ঞতায় এগুলো আমি শুনেছি বহুবার, এবং প্রত্যেকবারই আমি অবাক হয়ে গেছি। শিক্ষক বা শিক্ষিকার কাজ বোধহয় কঠিনকে সহজ করা, এবং প্রথমেই একটা বিবলিওগ্রাফি দিয়ে
প্রচুর ক্রিটিক্সদের নাম তালিকা সামনে দিয়ে, প্রচুর বইপত্রের নাম দিয়ে প্যানিক মোডে পাঠাবার বোধহয় প্রয়োজন নেই। এটা জানা দরকার যেটা ক্লাসরুমে নানা ধরনের ছাত্রছাত্রী রয়েছে, কেউ তাড়াতাড়ি পিক আপ করতে পারে, কেউ পারে না। আগে একটা সাহিত্য যখন রচনা হয়, আমি লিটারেচারের টিচার, কাজে লিটারেচার নিয়ে কথা বলছি, অন্য বিষয় নিয়ে কথা বলার কোনো অধিকারই আমার নেই। সাহিত্য যখন লেখা হয়, নাটক হোক, নভেল হোক, কবিতা হোক, সেটা কখনোই এতটা দুর্বোধ্য, এতটা কমপ্লিকেটেড হতে পারে না যে কোনো পাঠক বা কোনো পাঠিকা সেটা বুঝবেই না, এবং সেটা বোঝার জন্যে আমাকে 10টা রিভিউ, 25টা ক্রিটিকের মোটা মোটা বই পড়তে হবে। একদমই না। আমরা পোস্ট মডার্নিস্ট ওয়ার্ল্ডে রয়েছি, রিডার রেসপন্সের জগতে রয়েছি। কেন আমি একটা টেক্সটকে প্রথমেই কমপ্লিকেটেড করে ফেলবো? আজকে ধরে নিই না যে আমি লিটারেচারের মানুষই নই। যখন কেউ একটা কবিতা লেখে বা যখন কেউ একটা নভেল লেখে, তখন কি সে ভাবে যেটা শুধু লিটারেচার নিয়ে যারা মাস্টার্স করেছে তারা এটা পড়বে, বাকিরা পড়বে না? তা তো হতে পারে না। সে তো নিজের মনের সুখে লিখেছে এবং সে সেটা বিক্রি করতে চায়। তো তাহলে কি যারা নভেল কেনেন, নাটক কেনেন বা কবিতার গুচ্ছ কেনেন, তারা কি তার সাথে গাইড বই কেনেন? তা তো নয়। বা প্রফেসর নিয়োগ করেন সেটা বোঝার জন্যে। তা আগে আমার ছাত্রছাত্রীকে আমি লিটারেচারকে একজন লেম্যানকে যেভাবে প্রেজেন্ট করা হয় সেভাবে প্রেজেন্ট করি না। জিনিসটা সে আনন্দ পাক, মজা পাক, খুব সহজ সরলভাবে সেটাকে সে গ্রহণ করুক। আগে ওই কমফর্ট জোনটা আগে তৈরি হোক, আগে একটা সখ্যতা তৈরি হোক, বাকিটুকু বোধহয় আপনা থেকেই আসবে। এবং সেখানেও স্টুডেন্ট টু স্টুডেন্ট ডিফার করতে পারে। আজকে কোনো একজন ছাত্র বা ছাত্রী হয়তো ওই লেভেলটাতেই থেকে সে তৃপ্ত থাকতে পারে, তারপর হয়তো সে নিজের থেকে কিছু তার ভাবনা চিন্তা আসতে পারে। রিসার্চ মাইন্ডেড যারা, ওরিয়েন্টেড যারা আরেকটু যেতে চায় তারা যাক। এবং এই যাওয়াটা আমরা একটু ফ্লেক্সিবল রাখি না। একটা আনসার লিখতে গেলে বা একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে গেলে সবসময় খটোমটো রেফারেন্স দিতেই হবে তার তো কোনো মানে নেই। একেবারে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট, একদম একদম যে রেসপন্সগুলো, অরিজিনাল রেসপন্সগুলো উঠে আসছে মন থেকে, এফারভেসেন্সের মতন, আমরা উঠতে দিই না। সেগুলো লিখুক না, দেখা যাক না কতটা খারাপ হয়। সেটাই তো মনে হয় সত্যিকারের ক্রিয়েটিভ ওয়ে টু অ্যাপ্রোচ লিটারেচার। অন্যরা কি বলেছেন এই কবিতাটি সম্পর্কে প্রথমেই ইনজেকশন দিয়ে তার মাথায় ঢুকিয়ে দেওয়া কি দরকার? এবং সেটাও সে কিন্তু অর্ধেক সময় বুঝতে পারছে না, বেশিরভাগ সময় সে না বুঝে টুকছে। এরমও দেখেছি যে ক্লাস নোটসে কিছু কিছু শব্দ না দিলে টিচার খুশি হবে না বলে সেগুলোকে সে ঢুকিয়ে দিচ্ছে ভেতরে, কিছু লাইন সে ঢুকিয়ে দিচ্ছে, টিচারের চোখে পড়লে টিচার খুশি হবে। তাহলে প্যানিক মোডে যাওয়ার পেছনে আবারও এখানে বলছি, অগুন্তি টিচার্স আছেন যারা একেবারেই এই পদ্ধতি ফলো করেন না, যারা ভীষণ স্টুডেন্ট ফ্রেন্ডলি এবং যারা ঠিক এরকম করেই পড়ান। কিন্তু কিছু জন আছেন যারা এই পদ্ধতি ফলো করেন, এটাও সত্যি কথা। এবং এটা একটা কারণ ছেলে মেয়েদের মধ্যে প্যানিক জেনারেটেড হওয়ার। সিলেবাসের মধ্যে অতিরিক্ত ক্র্যামিং, একটা ছোট্ট সময়ের ভিতরে অগুন্তি কবিতা, নাটক, টেক্সট ঢুকিয়ে দেওয়া, সময় কমে আসা, অতিরিক্ত তাড়াহুড়ো করে পড়ানো, মেকানিক্যালি পড়িয়ে যাওয়া, টিচারদেরও কিছু করার থাকে না অনেক সময়, অর্ধেক টেক্সট পুরোপুরি কমপ্লিট করার কোনো সময়ই থাকে না, অতিরিক্ত পরীক্ষা, অতিরিক্ত অ্যাসাইনমেন্টস, ক্লাসে হিউমিলিয়েট করা ছাত্রছাত্রীকে, মক করা, খাতা নিয়ে এসে ক্লাসে নিয়ে এসে নাম ধরে ধরে তাদের অনেক সময় এম্বারাস করা হয়, এগুলো কিন্তু রয়েছে। তালিকার মধ্যে আরও আছে। আমরা সবাই কোনো না কোনোভাবে রেসপন্সিবল, আগেই বলেছি। বন্ধু বান্ধবদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সমবয়সী যারা, তাদের ভেতরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি
প্রচণ্ড রকম কম্পিটিশন বেড়ে গেছে, লবি এসে গেছে, গ্রুপিজম এসে গেছে, সহমর্মিতা কমে যাচ্ছে, ভীষণ রকমের শত্রুতাও কোনো কোনো সময় দেখা যাচ্ছে। কিছু ছেলে মেয়ের মধ্যে চলে আসছে একটা ভয়ঙ্কর অ্যারোগেন্স, একটা ডিফায়েন্স। একটু কোনোভাবে যদি তার কাছে কিছু ভালো মেটেরিয়াল চলে আসে বা সে হয়তো একটু এগিয়ে, সঙ্গে সঙ্গে সে নিজেকে আইসোলেট করে ফেলছে। স্টুডেন্ট কমিউনিটির মধ্যে আমরা কয়েকটা ক্যাটেগরি দেখতে পাচ্ছি। কিছু যারা ভীষণ অ্যারোগেন্ট, যারা মিশতেই চাইছে না লোকজনের সাথে, তারা ওভার অ্যাম্বিশাস, তারা ভেতর ভেতর কাজ করে যাচ্ছে, তারা মারাত্মক রকম সেলফ সেন্টার্ড হয়ে যাচ্ছে। আর একটা ক্যাটেগরি যারা ইন্টারঅ্যাক্ট প্রচুর করছে কিন্তু তারা কেয়ার করে না, তারা দে ডোন্ট কেয়ার, তাদের ক্যারিয়ার হলো কি হলো না, তাদের ভালো রেজাল্ট হলো কি হলো না, দে ডোন্ট কেয়ার। তারা জাস্ট পরীক্ষার আগে পড়ছে এবং বিভিন্ন মাধ্যমে তারা কিন্তু সাবজেক্টটাকে ভালোবাসছে না, তারা ভেতর থেকেও কিছু শিখছে না, পড়তে হয় তাই পড়ছে, পরীক্ষার আগ দিয়ে কোনো রকমে এখান থেকে সেখান থেকে জোগাড় করে তারা কোনো রকমে তারা পড়ছে। আর একটা ক্যাটেগরি যারা প্রচণ্ড প্যানিক মোডে রয়েছে, তারা এই কম্পিটিশনটার সঙ্গে কোপ করতে পারছে না, তারা প্রচণ্ড চেষ্টা করছে, 14 ঘন্টা করে পড়ছে, বাবা মাও প্যানিকড, তারাও প্যানিকড, অনেক মেটেরিয়াল নিয়ে হাবুডুবু তারা খাচ্ছে এবং তারা বুঝেই উঠতে পারছে না তারা কি করবে। লাস্ট একটা ক্যাটেগরি যারা হাল ছেড়ে দিয়েছে, তারা প্রচণ্ড ডিপ্রেসড, তারা প্রচণ্ড একটা সেন্স অফ ইনফিরিয়রিটিতে ভুগছে, তারা ধরেই নিয়েছে তাদের দ্বারা কিছু হবে না। এবং এই যে গ্রুপগুলো, তাদের ভেতরেতেও কিন্তু আমরা দেখছি কমিউনিকেশন গ্যাপ, এবং তার থেকে বাড়ছে এই ডিপ্রেশন এবং একাকিত্ব, যেটা ভয়ঙ্কর। সোশ্যাল মিডিয়া বাড়ছে, হোয়াটসঅ্যাপ চ্যাটস বাড়ছে, আমরা বারবার বলছি উই আর কানেক্টেড। ফেসবুকে ফ্রেন্ডসের সংখ্যা বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে একাকিত্ব, ভয়ঙ্কর একাকিত্ব। মানুষ একটা যখন বাড়ি সে ফিরছে বা যখন ঘরের মধ্যে সে ঢুকছে, তখন চিন্তা, ভাবনা, প্যানিক, অ্যাংজাইটি, লোনলিনেস সব মিক্স অ্যান্ড মিঙ্গল করে একটা কালো ছায়া তার মনের ওপর পড়ছে। যখন একটা কোর্স শুরু হচ্ছে, প্রথম দিকে হয়তো তবু একটু রিল্যাক্স থাকছে, যেই না পরীক্ষাগুলো এগোচ্ছে তখন একটা প্যানিক মোড হচ্ছে। কলেজে গিয়ে, এবং এখানে আবার একটা দেখা যাচ্ছে যে কিছু ছাত্রছাত্রী তাদের মন খুব সেন্সিটিভ বেশি হয়, তারা একটুতেই খুব পার্টার্বড হয়ে যাচ্ছে। বন্ধু খারাপ ব্যবহার করলো, কি বাড়িতে তার সঙ্গে ভালো করে কেউ কথা বলছে না, কি কেউ বকাবকি করেছে, বা কলেজে টিচারের সাথে সে অ্যাপ্রোচ করতে পারছে না, কথা বলতে পারছে না টিচারের সাথে, টিচার তাকে হিউমিলিয়েট করেছে বা একটু বকেছে বা একটু হার্শলি কথা বলেছে। সাংঘাতিক একটা ডার্ক হোলের মধ্যে তারা চলে যাচ্ছে, বইপত্রের উপর বিতৃষ্ণা তৈরি হচ্ছে, ঘন্টা পর ঘন্টা বই নিয়ে বসে থাকা সত্ত্বেও তারা কনসেন্ট্রেট করতে পারছে না। এই সিনড্রোমগুলো দিন দিন কিন্তু বাড়ছে, এবং এটার পরিণতি অনেক দূর অব্দি যাচ্ছে। এবার যারা চাকরির ইন্টারভিউ নিচ্ছেন, তারা কিন্তু অনেক কিছু আশা করছেন, কিন্তু তারা সবচেয়েতে বেশি যেটা আশা করছেন সেটা হচ্ছে একটা ব্রাইট পার্সোনালিটি, যে পার্সোনালিটির মধ্যে দিয়ে কনফিডেন্স উজ আউট করছে, হ্যাপিনেস উজ আউট করছে। যখন কর্মক্ষেত্রে তুমি যাবে, তখন মার্কশিটের থেকেও বেশি জরুরি কিন্তু এইটা। এই প্যানিক মোডে যখনই স্টুডেন্টসরা চলে যাচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি তারা খুব ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছে অনেক সময়। তারা পাবলিক স্পিকিং একদমই করতে পারছে না, তারা অনেক কিছু মুখস্থ করেছে, অনেক পার্সেন্ট তারা মার্কসও পেয়েছে, কিন্তু তাদের কনফিডেন্স নেই, নিজেদের প্রতি ফেথ নেই, ফেসটার ভেতরেতে হ্যাপিনেসের অভাব, কনস্ট্রিক্টেড, তারা মন খুলে হাসে না, চোখটার মধ্যে হাসি নেই, কিরম যেন কাউড ডাউন, কিরম যেন রিগ্রেসড,
শেলের মধ্যে ঢুকে আছে। এটা 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 কিন্তু একটা বলতে পারো কালমিনেশন অফ অল দ্যাট দে হ্যাভ গন থ্রু। এবার যখন কর্মক্ষেত্রে সে যাচ্ছে তখন কিন্তু একেবারে একটা অন্য এক্সপেকটেশন তাদের কাছ থেকে আসছে। ভীষণ তারা মিশুকে হবে, তারা খুব ড্যাশিং পুশিং হবে, তারা তাদের মধ্যে দারুণ সেন্স অফ হিউমার থাকবে, তারা স্ট্রেস হ্যান্ডেল করতে পারবে, তারা যে মুহূর্তে ঢুকছে ঘরে তাকে দেখেই মনে হবে যে ইয়েস, এর 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 গা দিয়ে একটা আলো বেরোচ্ছে আর কি। হাউ ইজ ইট পসিবল? আজকে তোমার সাবজেক্ট নিয়ে, যে কোনো সিচুয়েশন নিয়ে, পৃথিবীর পরিস্থিতি নিয়ে কে খুব পরিষ্কারভাবে সুন্দর করে মজা করে কথা বলতে পারবে, কে প্যানেলিস্টদের ইমপ্রেস করতে পারবে? সেই মানুষটাই পারবে যে নিজেকে নিয়ে কমফোর্টেবল, তার সাবজেক্টটাকে নিয়ে কমফোর্টেবল, যার ভেতরটা খুব রিল্যাক্সড, যে একদমই নার্ভাস নয়, এবং যে যে জানে যে সে তার নিজের বিষয়টা ভালো করে জানে। সত্যি কি নিজের বিষয়টা খুব ভালো করে আজকালকার ছাত্রছাত্রীরা জানে? জানে না। তার জন্য কি তারাই শুধু দায়ী? একেবারেই নয়। অনেক কিছু মিলেমিশে একটা এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যে তাদের পক্ষে, এবং তাদের পক্ষে এটা ভেতর থেকে জানার কোনো সুযোগই তারা পাচ্ছে না। মাস্টার্স কমপ্লিট করার পর অগন্তি ছাত্রছাত্রী এসে বলে আমাদের বেস খুব কাঁচা, আমাদের যদি কেউ খুব ইনডেপথ প্রশ্ন করে আমরা পারবো না। আমরা বিশাল বিশাল কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে পাশ করেছি, অনেক অনেক পার্সেন্টেজ মার্কস পেয়েছি, প্রচুর বড় বড় পেপার্স আমরা লিখেছি, সেমিনারেও গেছি, কিন্তু নিজে বুঝতে পারি যে সামওয়্যার সামথিং ইজ ল্যাকিং। পড়াশোনাটা যখন করতে বসছো সেটাকেও বোধহয় ইন্টারেস্টিং করা দরকার। মনে মনে কল্পনা করে নেওয়া যে তুমি একজন টিচার, তোমার সামনে সেই ছোটবেলাকার টিচার খেলার মতন সামনে তোমার স্টুডেন্টরা বসে আছে, খানিকটা পড়ার পর নিজে কিছু বলার চেষ্টা করা, আয়নার সামনে দাঁড়িয়ে বলার চেষ্টা করা, পার্সোনালিটি বিল্ডিংটা প্রথম থেকেই শুরু করা, যাতে পাবলিক স্পিকিং করতে পারি আমি, তার ট্রেনিংটা নিজেকেই দিতে হবে পড়তে পড়তেই। পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু সেটা করা সম্ভব নয়। আর এই যে যেটা দিয়ে আলোচনা শুরু হয়েছিল, মন ভালো না লাগা, ওটাতেই কিন্তু সব কিছু জেনারেটেড হচ্ছে। ভয় পাওয়া, মন ভালো না লাগা, ভবিষ্যৎ নিয়ে ইনসিকিউরিটিতে ভোগা, নিজের উপরে বিশ্বাস হারানো, নিজেকে ভালোবাসতে না পারা, বারে বারে মনে হওয়া যে আমার থেকে বাকিরা অনেক বেটার, এইটার থেকে কিন্তু সব কিছু জেনারেটেড হয়েছে। তাহলে একদম ওটাকে অ্যাড্রেস করা খুব দরকার। আমার মনে হয় ওটাকে অ্যাড্রেস করার একমাত্র রাস্তা হচ্ছে নিজেকে বলা যে যদি এইভাবে আমি আমার পড়াশোনাটাকে অ্যাপ্রোচ করি, তাহলে আলটিমেটলি আমি হয়তো কোনোভাবে একটা ডিগ্রি পাবো, কিন্তু এটার থেকে আমার রোজগার করা, চাকরি করা বা কর্মক্ষেত্রেও সুখী হওয়া, এটাও খুব জরুরি একটা ব্যাপার। আজকে হয়তো আমি একটা চাকরিও পেলাম, কিন্তু আমি যদি আমার পার্সোনালিটি ডেভেলপমেন্টটা না করতে পারি, প্রথম থেকেই যদি নিজেকে আমি স্ট্রেস হ্যান্ডেল করার মতন করে তৈরি করতে না পারি, তাহলে কর্মক্ষেত্রেও কিন্তু আমি এক্সেল করতে পারবো না। সেখানেও একটা জব ডিসস্যাটিসফ্যাকশন আমাকে তাড়া করবে, এবং সারা জীবন আমি ওই আনহ্যাপিনেসের যে ছোট্ট স্লটটা তার মধ্যে বন্দি হয়ে থাকবো। বা আমাকে হয়তো, এবং আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমার জীবনে অপশনস কমে যাবে। আজকে ভেতর থেকে যে নিজেকে তৈরি করে, যার আন্ডারস্ট্যান্ডিংটা তার সাবজেক্টের ভীষণ ভীষণ ইনডেপথ হয়, যার একটা ভীষণ পজিটিভ কনফিডেন্ট পার্সোনালিটি তৈরি হয়, সে কিন্তু অনেক অল্টারনেটিভস নিজের জীবনে তৈরি করতে পারে। তাকে একটাই পার্টিকুলার ক্যারিয়ারের সঙ্গে অ্যাটাচড থাকতেই হবে এমন কোনো
বাধ্যবাধকতা তার থাকে না। সে ইচ্ছে করলে ডিভিয়েট করে আরো 10টা অপশন তার জীবনে নিয়ে আসতে পারে। তাহলে আমার জীবনের এখন এবং পরে একটাই এম হবে, আমি ভালো থাকার চেষ্টা করব ভেতরে স্পিরিচুয়ালি। আমার হ্যাপিনেসটা একটা এমন এলিমেন্ট হবে আমার পার্সোনালিটি যে সেটাকে কেউ টাচ করতে পারবে না। আজকে অনেক ইনসিডেন্টস আমার চতুর্দিকে ঘটবে যেটা আমাকে হয়তো সুপারফিশিয়ালি পার্টার্ব করবে, আমি অ্যাংশাসও হব, কিন্তু একদম কোরে আমার একটা এসেনশিয়াল হ্যাপিনেস থাকবে, যে হ্যাপিনেসটার সূত্র হয়তো আমার নিজের প্রতি নিজের ফেথ, আমার নিজের প্রতি নিজের ভালোবাসা, এবং যেটাকে আমি টেক আপ করেছি অ্যাজ মাই প্রাইম ফোকাস, আমার লেখাপড়া, আমার সাবজেক্ট, সেটাকে সেটার প্রতি আমার যে ভালোবাসা, ওটাকে কেউ টাচ করতে পারবে না। আমি যেভাবেই হোক ওই জায়গাটা রেখে দেব নিজের জন্যে, আমার প্রাইভেট স্পেস। আমাকে ভালোবাসতেই হবে আমার সাবজেক্টটাকে। যদি কলেজে আমার বুঝতে অসুবিধে হয় তাহলে আমি ইউটিউবের ভিডিও দেখব, আমি দরকার হলে গুগলের সহজ সামারি পড়ব, বা কোনো মেন্টার আমি খুঁজে নেব যার কাছে আমার কমফোর্টেবল লাগছে। মেন্টার খোঁজার সময় দেখার দরকার নেই সে কতটা উঁচু দরের প্রফেসর, দরকার নেই। যার কাছে আমি কমফোর্টেবল ফিল করবো আমি তার কাছে যাব, নিজে পড়ব, যা বুঝি সেটাকে আমি এক জায়গায় লিখে রাখবো। যদি আমাকে বাইরের জগতে কম্প্রোমাইজ করতেও হয়, এমন অনেক কিছু লিখতে হয়, এমন অনেক কিছু তৈরি করতে হয় যেটা হয়তো ওখানকার চাহিদাটা মেটানোর জন্যে, পাশে পাশে আমার একটা প্যারালাল প্রিপারেশন কিন্তু চলবে। আমার পড়াশুনো, আমার ভালো লাগা, আমার ইন্টারপ্রিটেশন, সেটাকে আমি কিছুতেই কিন্তু নষ্ট হতে দেব না। 2 হচ্ছে, খুব সুন্দর একটা কথা আছে, রেসপন্সিবিলিটি। এটা আমি আমার ক্লাসেও অনেকবার বলেছি। রেসপন্সিবিলিটিটাকে নিয়ে আমরা একটু খেলি, এই কথাটাকে নিয়ে। কে রেসপন্সিবল? টিপিক্যাল ডেফিনিশনটাই যাচ্ছি না। যে নিজের রেসপন্সটাকে কন্ট্রোল করতে পারে সে রেসপন্সিবল। আজকে অনেক ফ্যাক্টরস আমার এনভায়রনমেন্টে আসবে যেটা হয়তো আমার কাছে অ্যাকসেপ্টেবল নয়, অনেক নেগেটিভ ভাইবস জেনারেটেড হবে। আমি সব কিছুতে রেসপন্ড করব না। আমি বারবার নিজেকে একটা কথা বলবো যে আমি একজন হিউম্যান বিইং, আমি ইমপারফেক্ট, আমার ক্ষমতা খুবই লিমিটেড। সেই লিমিটেড ক্ষমতা নিয়ে আমি আমার মতন, আমি যেমন আমি তেমনই, এবং তাতেই আমি সুখী খুশি। আমি কারুর মতন হতে চাই না। যারা আমার চতুর্দিকে রয়েছে তারাও হিউম্যান বিইংস, তাদের মধ্যেও অনেক ফ্ল, অনেক ডিফেক্ট, অনেক কিছু রয়েছে। তারা তাদের মতন, নিশ্চয়ই তাদের আমি ভালোবাসবো, রেসপেক্ট করব, তাদের কথাও শুনবো। তবে এতটাও আমি অ্যাফেক্টেড হব না যে আমি একটা ডার্ক হোলের মধ্যে চলে যাই। সবসময় আমার নিজস্বতা, আমার যে একটা অস্তিত্ব, আমার যে নিজের প্রতি আস্থা এবং ভালোবাসা, সেটাকে আমি যেভাবেই হোক আমি বাঁচিয়ে রাখব। তৃতীয়ত, জীবন প্রচণ্ড আনসার্টেন একটা ব্যাপার, কাজে আমি অতিরিক্ত ভবিষ্যৎ চিন্তা করব না। আমার মনে হয় 7 দিনের বেশি পাওয়া উচিত না। আমি 7 দিন পর বেঁচে থাকবো কিনা তাই জানি না, পৃথিবীটাও থাকবে কিনা তাই জানি না। প্রত্যেকটা মুহূর্তকে মানুষ যদি ইউটিলাইজ করতে পারে, সেটাকে এনজয় করতে পারে, সেটার উপর কনসেন্ট্রেট করতে পারে, দুর্ঘটনা তো ঘটতেই পারে, তখন লোকে এনজয় করবে বলছি না, ইন জেনারেল, then you give a special life to that little moment, and that moment becomes a shining star in your life. And if you're always looking forward, or you're brooding about something that has happened
in the past. You are killing the present moment. And when you travel maybe a certain distance in your life and you look back, পেছন দিকে তাকিয়ে তুমি দেখবে অগুন্তি মৃত মুহূর্ত। এবং যেহেতু ওই কনসেন্ট্রেটটা করিনি আমি প্রেজেন্টটাতে, কাজেই আমি কিছু তো নিতেও পারিনি জীবন থেকে। আমি তো সারাক্ষণ হয় অতীতে ছিলাম, না হয় ভবিষ্যতে ছিলাম। আমি তো বর্তমানে ছিলাম না, কাজেই আমি কোনো কিছুই এনজয় করতে পারিনি, আমি বাঁচতেই পারিনি। কারণ আমার কাছে সত্যি শুধু আমার এই বর্তমান মুহূর্তটা। তো যদি সেটা আমরা করার চেষ্টা করি, তাহলে বোধহয় আমরা 1 ঘন্টায় 10 পাতা পড়ে ফেলতে পারবো। আমার কিচ্ছু ভাবার দরকার নেই কালকে টিচার কি বলেছিল, বন্ধু কি বলেছিল, মা কি বলেছিল, বাবা কি বলেছিল, ভবিষ্যতে এটা লেখার পরে কত নম্বর পেতে পারি, চাকরি পাবো কি পাবো না, টিচার কি বলবে, বন্ধু কি বলবে, ভাবার দরকার নেই। কারোর সাথে নিজেকে কম্পেয়ার করার দরকার নেই। শুধু আমি দেখি যে আমি আমার মতন করে এই বিষয়টাকে ভালোবাসতে পারছি কিনা, এনজয় করতে পারছি কিনা, কমফোর্টেবল ফিল করছি কিনা, সেটাকে নিয়ে আমি আজকের সন্ধ্যেটা খুব আনন্দ করে কাটাতে পারছি কিনা। মনে মনে নিজেকে টিচার ভেবে সামনের না দেখা স্টুডেন্টদের আমি দারুণ একটা লেকচার ডেলিভার করতে পারছি কিনা দিনের শেষে। তখন দেখব যে আমার কালকে পড়তে ইচ্ছে করছে। কলেজে গিয়েও আমার বেশি ইনভলভ হওয়ার দরকার নেই, আমি ক্লাসগুলো করি, সবার সাথে একটা ওপর ভালো সম্পর্ক রাখি, বেশি ইনভলভ হওয়ার দরকার নেই। মনে মনে ঘুরতে থাকুক যে আমি বাড়ি এসে দরজাটা বন্ধ করে আবার আমার ওই প্রাইভেট ওয়ার্ল্ডটাতে চলে গিয়ে আমি আজকে বিকেলটা ওয়াটসঅ্যাপের সাথে কাটাবো কি টেলিসনের সাথে কাটাবো, এবং আমি কবিতাটা বারবার করে পড়বো, চিৎকার করে করে পড়বো, তার ভাইবসগুলো নেওয়ার চেষ্টা করব, খুব সহজ সরল করে আগে বোঝার চেষ্টা করব, আমার যা মনে আসছে আমি লেখার চেষ্টা করব। তারপর খানিকটা সময় যেটা প্র্যাকটিক্যাল নেসেসিটি সেটাকেও আমি দেবো অবভিয়াসলি। কিন্তু আমার হয়তো যদি আমি 4 ঘন্টা পড়ি, তার মধ্যে 8টা ঘন্টা থাকবে আমার নিজের মতন করে পড়ার সময়। তারপর আমি খানিকটা নিশ্চয়ই কম্প্রোমাইজ করতে বাধ্য হব, কিন্তু ওইটা আমাকে বাঁচিয়ে রাখবে যে আমার একটা ছোট্ট জায়গা আছে, আমার একটা ভালো লাগার জায়গা আছে। আমার যেরকম দিনের মধ্যে খুব মনটা খারাপ হলে মনে হয় আজকে ওই বইটা রাত্রিবেলা একটু পড়বো, কি কারণ মনে হতে পারে ওই সিরিয়ালটার আজকে কি হলো একটু দেখব, সেটা তাকে আবার এগিয়ে নিয়ে যায়, কি ওই খাবারটা আমি খাবো। তো নিজের লেখাপড়ার ক্ষেত্রেও ওরকম একটা ছোট্ট স্কোয়ার তৈরি করে নেওয়া যে এইটুকু সময় আমি কলেজ অ্যাসাইনমেন্ট নিয়েও ভাববো না, ওই ভয়ঙ্কর কঠিন বইগুলোর দিকে তাকিয়ে থেকে ভেবাচাকা খেয়ে আমি কষ্ট পাবো না, এইটুকু সময় আমি সত্যি সত্যি এই টেক্সটটাকে এনজয় করবো। তো সেটা করতে 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 আস্তে আস্তে যে আন্ডারস্ট্যান্ডিংটা জেনারেটেড হবে, সেটার থেকে মনে হয় ওই কঠিন জিনিসগুলো খানিকটা হলেও সরল হবে, এবং ওই ভালোবাসা থেকেই আস্তে আস্তে কনফিডেন্স আসবে, ফেথ আসবে, হ্যাপিনেস আসবে। আর যেটা বারে বারে বলেছি, you can make others happy when you are happy. You can generate optimism when you have a lot of positivity within you. কাজে আজকে সমাজকে আমরা কি দিতে চাই, আসলে সমাজকে আমরা যারা অ্যাকাডেমিক্সের লাইনে এসেছি, আসবো ইন ফিউচার, যারা ফিউচারের টিচার্স, যারা ফিউচারের মেন্টার্স হবে, এদের থেকেই হবে, তারা সবার আগে কি দেবে? তারা সবার আগে দেবে that in-depth understanding of that subject, an understanding that will generate happiness, generate hope, and that understanding that will make them understand their own selves and their lives. একটা আন্ডারস্ট্যান্ডিং যেটা ভালোবাসা ছড়াবে, আনন্দ ছড়াবে, পজিটিভিটি ছড়াবে। সেই পৃথিবীতে আমার মনে হয় না একা মানুষের সংখ্যা খুব বেশি হবে বলে। সকালবেলায় উঠে
ভাল লাগছে না খুব বেশি মানুষ বলবে বলে। লেট আস ট্রাই টু বিল্ড দ্যাট ওয়ার্ল্ড টুগেদার। সবাই ভালো থেকো।